প্রবলেমগুলো আছে সেগুলো একটু ম্যানেজ করার চেষ্টা করি আমরা। তো আমরা নতুন একটা সিকোয়েন্স নিই আগে, অথবা টাইটেল থেকে নিউ একটা টাইটেল নিতে পারি, এবং আমি ডিফল্ট রোল নিলাম, ডিফল্ট রোল। ওকে, এটা নাম দিলাম রোল টাইটেল। এবার আমি সিকোয়েন্স নিই নাই না, আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, রোল টাইটেল নিয়েছি, আমি একে একটু কেটে দিই, কেটে দিয়ে আগে ভিডিও যেহেতু এই ফাইলেই করব, এটাকে একটু ঠিক মতো সেট আপ করে নিই। কোথায় কি আছে একটু দেখে নিই। এইটাতে অনেক আমি কিছু টাইটেল কমিয়ে দিই। আমরা এখান থেকে আমাদের ট্র্যাক বারটাকে কিন্তু এক্সপান্ড করতে পারি, কনডেন্স করে নিতে পারি। হ্যাঁ, তো এখানে কি আছে, ওকে থাকুক। তারপরে এখানে এই টাইটেলটা হচ্ছে লোগোটা, আর এটা হচ্ছে নিচে টাইটেলটা। ওকে, আমি এই টাইটেলটাকে ফেলে দিলাম। ওকে, এবং শেষে একটা রোলিং টাইটেল আছে, আমি এটাকে ফেলে দিলাম, নতুন করে তৈরি করি। এবার আমরা একটা নতুন টাইটেল ক্রিয়েট করব, যেটা হচ্ছে কি আমি রোলই ধরি অথবা ক্রল যেটাই ধরেন, আমি রোল ধরলাম, একটা টাইটেল নতুন করে করব। তো এখানে আমি কিছু টেক্সট লিখি, কিছু টেক্সট নিয়ে নিই। ওকে, কিছু টেক্সট কপি করে নিলাম এবং টাইপ টুল দিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম। যেহেতু রোল করব সেহেতু আমার নিচের দিকে টেক্সট জরুরি, নিচের দিকে টেক্সট থাকা জরুরি। এবং টাইটেলকে কীভাবে ডিজাইন করতে হয় সেটা তো আমরা লাস্ট ক্লাসে দেখছি, যে টাইটেলগুলোকে আমরা বিভিন্নভাবে লেআউট করে সাজাতে পারি। যেগুলো মুভিতে দেখবেন, মুভি টুভিগুলো ফলো করবেন যে ওরা আসলে টাইটেলটাকে কীভাবে ব্যবহার করে। হ্যাঁ, এবং এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিলাম এবং আমার স্ক্রিনের সেন্টার করে দিলাম। ওকে, এবার এটাতে আমরা চাইলে কিছু টেক্সট এফেক্ট দিতে পারি, অথবা লেখার শেষ এখানে দুইটা স্পেস দিয়ে আমি এখানে যে কোনো একটা ব্র্যান্ডিং এর নাম দিয়ে দিই। এবার আমি এই টেক্সটগুলোকে ধরে একটা টেক্সট এফেক্টই অ্যাপ্লাই করি, যেহেতু টেক্সট এফেক্ট এখানে আছে, এগুলো আপনারা সবগুলো ক্লিক করে দেখবেন। একটা টেক্সট এফেক্ট অ্যাপ্লাই করলাম। ফন্ট সাইজ কম বেশি করতে চাইলে আমাদের টাইটেলের প্রপার্টিজ থেকে ফন্ট সাইজ ছোটো বড়ো করে নিতে পারি আমরা। এবং এইটাকে যদি আমরা ডিফারেন্ট টেক্সট লেআউট দিতে চাই, এটাকে আলাদা করে ধরলাম এবং এখানে এটাকে আলাদা এফেক্ট আমরা দিতে পারি। তার মানে দুইটা এফেক্ট আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। ওকে, আমি এটার মাঝখানে আরেকটা স্পেস দিই। হ্যাঁ, ওকে, এখন আমি এটা একটা রোল টাইটেল সেট আপ করছি, রোল টাইটেল। এবার আমি এটার সেটিংসে চলে যাই। এই হচ্ছে, তো এটা রোল হবে, উপর থেকে নিচের দিকে অথবা এভাবে যাবে। তো এই যে দুইটা জিনিস এখানে আছে, স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন। স্টার্ট অফ স্ক্রিন মানে হচ্ছে স্ক্রিনের আমার যে মনিটর, প্রোগ্রাম মনিটর অথবা আমার যে টেলিভিশন স্ক্রিন, তার বাইরে থেকে সে ঢুকবে। হ্যাঁ, তাহলে আমি স্টার্ট অফ স্ক্রিনকেই চেক করলাম, শুধুমাত্র স্টার্ট অফ স্ক্রিন নিলাম, এন্ড অফ স্ক্রিন দিলাম না, তাকে আমি বের করে দিব না। হ্যাঁ,
সেই সবই স্ক্রিনের ভিতরে রাখলাম, এটা পরবর্তী আমরা দেখবো কি হবে। এবার যখন আমি একটা সাইড স্টার্ট অফ স্ক্রিন নিয়েছি, তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে এটার আগে হচ্ছে কি আমার তিনটা জিনিস, নিচে স্টার্ট অফ স্ক্রিন, আর এন্ড অফ স্ক্রিন হচ্ছে স্ক্রিনের বাইরে চলে যাবে, আর তারপরে আছে প্রি রোল আর হচ্ছে পোস্ট রোল। এখন প্রি রোল হচ্ছে আসলে কত সেকেন্ড ধরে এটা শুরু হবে, কত সেকেন্ড ধরে সে এটাকে ইন করবে, অথবা সে ঢুকতে গেলে কতখানি সময় নেবে, পুরো জিনিসটা ইন করে নিতে কতখানি সময় সে এটাকে স্টে করবে। ইজ ইন হচ্ছে গিয়ে তার ঢোকার যে গতিটা, সেই গতিটা কত হবে। ইজ আউট হচ্ছে সে যখন বের হয়ে যাচ্ছে, ঢুকলো একটা গতিতে, এরপরে রেগুলার গতিতে সে চললো, এরপরে একটা গতিতে সে বের হয়ে যাবে। তো সাত করে বের হবে না, যেমন ঢুকছে যে গতিতে আছে, আপনার ধরি আমি 60 মাইল গতিতে সে ঢুকতেছে, আমি স্ক্রিন রাখছি, তো সে কী করবে, আমি এখানে ইজ ইনকে যদি পরিবর্তন করি তাহলে ঢোকার ভিউটা একটু হালকা হবে অথবা স্পিড হবে, তারপরে সে রেগুলার গতিতেই চলবে। যত সেকেন্ড আমি সময় দিয়েছি এই টাইটেলটা আমার মনিটরে চলবে, আমি যতক্ষণ সময় এটাকে নিব ততক্ষণ ধরে সে সিমিলার গতিতে যাবে। আর ইজ আউট দিলে সে যখন স্ক্রিনটা শেষ হয়ে যাবে, বের হয়ে যাওয়ার সময়টা, তখন সে তার গতিতে কি ফাস্ট চলে যাবে নাকি একটু আস্তে যাবে, এই গতিটাকে আমরা, ইন হচ্ছে প্রবেশের গতিটা, আউট হচ্ছে বের হয়ে যাওয়ার গতিটা। এটা অ্যানিমেশনে থাকে। আমরা যখন হাঁটা শুরু করি, আমরা প্রথমে কি জোরে দৌড় দিতে পারি? দৌড় দিতে পারি না। প্রথমে হাঁটার গতিটা প্রথম স্টেপে শুরু হয় এবং একটা সময় আমি স্পিড বাড়াই দিই, কিন্তু শুরুটা আমার একটা স্মুথনেস থাকে। আবার ঠিক যখন থামতে যাই, সাত করে থামতে পারি? থামতে পারি না, একটু স্পিডটা কমাই নিয়ে এসে আমি থাকি। এটা হচ্ছে ইজ ইন ইজ আউট, এটা অ্যানিমেশন আমরা প্রচণ্ড ব্যবহার করি। তো আমি স্টার্ট অফ স্ক্রিন দিলাম, তার মানে স্ক্রিনের বাইরে থেকে সে শুরু হবে। এবার ইজ আউট, এখানে শূন্য আছে, এই শূন্যতে যে পরিমাণটা, এটা কিসের? এটা হচ্ছে সেকেন্ড ধরে, মানে ফ্রেম ধরে এই হিসাবটা করা হয়। কত ফ্রেমে সে স্লো করবে, সে কত ফ্রেমে যাওয়ার পরে সে স্লো করবে গতিটা, কত ফ্রেম ধরে সে এই স্পিডটাকে সে মেনটেন করবে। এখন আমার এই ভিডিওটা কত ফ্রেম রেটে আছে, আমরা এটার গতিটাকে, আপনারা যদি এটাকে একটু দেখি, আমি টাইটেলটাকে কেটে দিলাম, আমার এটার ফ্রেম পার রেট কত ছিল এই সিকোয়েন্সের অথবা এই এটার, তাহলে আমি এটার সিকোয়েন্স সেটিংসে গেলাম, এটা 24 ফ্রেম রেটে আছে, 2397 মানে 24 ফ্রেম রেট। ওকে, তাহলে আমি আবার আমার ইসে করলাম। তো এখানে আমরা রোলের যে এডিট প্যানেল আছে, ইজ ইন এবং ইজ আউট, আমি স্টার্ট অফ দ্য স্ক্রিন নিলাম, এবং ইজ আউটে সে কত ফ্রেম ধরে এই যে আউট বের হওয়ার সময় সে গতিটাকে সে ব্যবহার করবে, এই গতির টাইমটা, যেহেতু আমার ফ্রেম রেট হচ্ছে 24 সেকেন্ড, 24 ফ্রেমে 1 সেকেন্ড, আমি যেহেতু এই ভিডিও ফুটেজটার জন্য সিকোয়েন্স সেটিং নিয়েছি 24 ফ্রেমে 1 সেকেন্ড, তাহলে আমি যদি চাই যে সে 2 সেকেন্ড, মানে শেষ হওয়ার সময় ব্যাপারটাকে সে সময় নেবে 2 সেকেন্ড, তাহলে আমি 24 দুগুণে কত, 48 ফ্রেম, আমি এখানে 48 দিলাম। এবার হচ্ছে পোস্ট রোল, আমার এই টাইটেলটা আমার স্ক্রিনে কতক্ষণ স্টে করবে, কতক্ষণ ধরে সে স্টে করবে। তো আমি ধরলাম যে পুরো স্ক্রিনে সে বের হয়ে যেতে সে 3 সেকেন্ড সময় এই স্ক্রিন থাকবে। তাহলে 3 সেকেন্ডকে যদি আমি আমার 24 ফ্রেম পার সেকেন্ড হিসেব করি, তাহলে 3 24-এ 3 4 12, হাতে থেকে 72, হ্যাঁ 72 ফ্রেম। ওকে দিলাম। এবার টাইটেলটাকে আমি কেটে দিই। এবার টাইটেলটাকে নিয়ে এসে আমি আমার ভিডিওর একদম লাস্টে অ্যাপ্লাই করলাম। আমি একটু জুম করে নিই, দেখতে সুবিধা হবে। এই আমি অ্যাপ্লাই করছি। এবার আমি মনিটরটাকে একটু বড় করি, আমি প্লে দিই। এটা রেন্ডারের কারণে কাজটা হচ্ছে। হ্যাঁ, আমি একটু রেন্ডার করিনি, কারণ ভিডিও ফুটেজটা রেন্ডারের কারণে আমরা তো এর আগে ব্যাখ্যা করেছি কেন আমাদেরকে রেন্ডার করতে হয়। আমরা যখন বিভিন্ন এডিট করি, চেঞ্জ করি, তখন পিক্সেল রেশিওতে যে পরিবর্তনটা হয় আমাদের গ্রাফিক্স কার্ড সেটাকে, আমার যদি গ্রাফিক্স এখানে আমার এক্সটার্নাল 2 GB একটা আছে, এটা যদি 8 GB 16 GB হতো তাহলে ব্যাপারটা আরও কম হতো, এতখানি এসে রিড করতো না। তো আমরা প্রথমে সিকোয়েন্সে গিয়ে রেন্ডার ইন অ্যান্ড আউট করে দিলাম, ফলে আমার গ্রাফিক্সে সে ডাটাটা পাঠিয়ে দিচ্ছে যে এই এফেক্ট ব্যবহার করা হয়েছে, এই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে। স্যার এটা না দিলে কি হবে? এটা না দিলে যে থেমে থেমে যাবে, যতক্ষণ হলুদ থাকবে ততক্ষণ আপনার ভিডিওটা আপনি কম স্মুথলি দেখতে পাবেন না। আমাদের তো মনিটরে দেখা দরকার, তাই না?
আপনি স্মুথলি দেখতে পাবেন না, স্মুথনেস হবে, থেমে 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 আমার গ্রাফিক্স একটু রিড করবে, কার প্রিমিয়ার একটুখানি সে রেন্ডার আউটপুট দেবে, একটুখানি যাবে, আবার থামবে, আবার যাবে। আর যখন সে স্মুথ হবে, দেখেন এখন পুরো জিনিসটা স্মুথলি ভিডিও চলবে। এর আগে কি হয়েছে, আমার টাইটেল আসতে গিয়ে সে থেমে গেছে, তাই না? নাহলে কি হতো, এটা একটু থেমে 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 চলতো। যেমন মাঝে মধ্যে আমাদের ইসের কারণে, মেমোরির কারণে মেশিন মাঝে মধ্যে একটু হ্যাং ট্যাং হয়ে যায়, থেমে যায়, আমরা কাজ করতে পারি না, একটু স্লো হয়ে যায়। ব্যাপারটা সেরকমই, কারণ এখানে গ্রাফিক্স কার্ডের একটা বড় ভূমিকা পালন করতেছে। ওকে, আমরা যে সময়টাকে তৈরি করছি, দেখেন সে ঢুকছে খুব গতিতে, কিন্তু থামার সময় এই যে যখন লেখাটা এই পর্যন্ত আসে, তার থামার গতিটা অনেক কমে গেছে। তাহলে আমি টাইটেলটাকে আবার ক্লিক করলাম, এবার এটা স্ক্রলে চলে আসি, আমি ইজ আউটটাকে একটু কমাই দিই, এটাকে দিই হচ্ছে 1 সেকেন্ড হিসেবে দিই। আর মনিটরে আমি তাকে 2 সেকেন্ড মানে 48 ফ্রেম দিলাম, 48 ফ্রেম সেখানে থাকবে। ওকে, এবার কেটে দিলাম। এবার আমি এখান থেকে প্লে করি, যে একটু রেন্ডার না পর্যন্ত ইয়েলো হয়ে গেছে। এখন পর্যন্ত গ্রাফিক্স তাকে রিড করতে পারতেছে, বাট নট বেটার কোয়ালিটি, ইয়েলো। আর রেড যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আমার গ্রাফিক্স কার্ড একে রিড করতে পারতেছে না, রেন্ডারার আমার যে রেন্ডার ডিভাইস সেটা রিড করতে পারতেছে না। তো আমি এটাকে এতটুকুই রেন্ডার করবো, বেশি না, এতটুকু। তো আমি এখানে একটা ইন পয়েন্ট ক্রিয়েট করে দিলাম, আর এখানে একটা আউট পয়েন্ট ক্রিয়েট করে দিলাম। এবার এতটুকুই আমি রেন্ডার করলে হয়, বারবার পুরোটা করার দরকার নেই। তাহলে সিকোয়েন্স রেন্ডার ইন অ্যান্ড আউট, হ্যাঁ দিলাম। ওকে, এবার অতটুকুই রেন্ডার করবো। এবার আমি প্লে দিই। ওকে, আবার দেখি ব্যাপারটা, আমরা এখানে লুপ দিয়ে দিই, আবার দিই। ওকে, তাকে আমি থাকার একটা সময় দিয়েছি, যে সে এত ফ্রেম পর্যন্ত স্ক্রিনে থাকবে, তাহলে অতক্ষণ আসার পরে কিন্তু সে থেমে গেছে। হ্যাঁ, এখন আমি এটাকে আবার যদি আমি এটা টাইমটাকে মেনটেন করি, তার পোস্ট রোলটা আমি 24 দিলাম। এবার এটাকে আমি আবার রেন্ডার করি। দেখেন রেন্ডার না দেওয়ার কারণে একটু জার্ক হচ্ছে, হ্যাঁ একটু জার্ক হচ্ছে। এখন সে কেন স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে না? বের হয়ে যাচ্ছে না এ কারণেই, কারণটা হচ্ছে আমি তো এটার মেনটেনেন্সে ইজ আউট, তাকে আমি আউট বের হয়ে যেতে বলি না, তাকে বলছি তুমি স্ক্রিনে থাকবা। তাহলে আমি পোস্ট রোল এখানে যদি এটাকে যদি 5 সেকেন্ড করে, 5 20 100, আর হচ্ছে গিয়ে 4 5 20 120 ফ্রেম বাড়াই দিলাম তার পোস্ট রোলটাকে। হ্যাঁ, এবার দেখি সে কি করে। দেখেন এই যে জার্ক করতেছে। হ্যাঁ, এই জার্ক করার কারণ হচ্ছে গিয়ে রেন্ডারের গ্রাফিক্স আমার রেন্ডারার এই পর্যন্ত রিড করতে পারতেছে না। তাহলে সিকোয়েন্সে গিয়ে আমি এটা রেন্ডার ইন আউট দিলাম। দেখেন তার সময়টা আমি তার থাকার সে শাট করে একদম চলে গেছে। দ্যাটস মিন আমি পোস্ট রোলটাকে অনেক বাড়িয়েছি, 4 সেকেন্ড করছি। ফলে 4 সেকেন্ড সে কী করবে, যেহেতু আমার এই লেখাটা মনিটরে 4 সেকেন্ড থাকতে হবে, এই শেষ অংশটা তার সে করছে কি, তার তো অবস্থানটাকে সে কমাই দিছে, মানে ভিডিওটা শাট করে সে চলে নিয়ে গেছে টাইটেলটা। আমি এবার এটার সময়টাকে যদি একটু বাড়ায় দিই, আমি ক্লিয়ার ইন পয়েন্ট আউট পয়েন্টকে ক্লিয়ার করে দিলাম। এবার এটার ডিউরেশনটাকে একটু বাড়ায় দিই। এখানে আমি এটাকে, যেহেতু আমাদের ক্লিপটা কত 5 সেকেন্ড এবং এখানে হচ্ছে 6 সেকেন্ড, আমি এখানে করেছি 4 সেকেন্ড আর প্রি রোল দিয়েছি 1, তাহলে 5 সেকেন্ড। তাহলে এটাকে 5 সেকেন্ড করতে চাইলে আমরা এখান থেকে এই যে ড্র্যাগ করে আমার প্রজেক্ট মনিটরের বাম পাশে আমি দেখতে পাচ্ছি ডিউরেশন কত। হ্যাঁ,
ওকে, আমি 5 সেকেন্ড পরিমাণ রাখলাম। এবার প্লে করি। এই যে রেন্ডার না হওয়ার কারণে এই যে প্রবলেমটা করতেছে, হ্যাঁ, গ্রাফিক্স এটা রেন্ডার আউটপুট করতে পারতেছে না, ফলে সে থেমে থেমে যাচ্ছে। দেখছেন, মেশিন মনে হচ্ছে যেন আবল তাবল করতেছে, সামনে দেখায় পিছনে দেখায়, পাগল হয়ে গেছে। তাহলে এটাকে রেন্ডার করার জন্য আমি আগে এটাকে যে কোনো এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদেরকে রেন্ডার করে নিতে হবে, গ্রাফিক্স কার্ডকে ইনফরমেশনগুলোকে তাকে ওকে করে দিতে হবে। ইন পয়েন্টটাকে আরেকটু বাড়ায় দিই। ওকে, এবার প্লে করি। তাহলে এই যে আমি তাকে 4 সেকেন্ড সময় দিলাম, এবার এই সময়টাকে আমি কমাই দিই। এবার আমি পোস্টলের সময়টাকে কমিয়ে দিই, এটা 120 না, এটাকে আমি 3 সেকেন্ড, তার মানে 72 করে দিই। এবার যদি আমি প্লে করি, যাতে মেশিনের র্যাম বেশি, গ্রাফিক্স কার্ডের এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের বেশি, তাদেরটা একটু বেটার হবে, আরও ফাস্ট আপনারা দেখতে পাবেন। এতবার রেন্ডার করার পরেও সে জার করবে। ওকে, ক্লিয়ার ইন অ্যান্ড আউট দিয়ে দিই। আমি সময়টাকে যদি একটু কমাই নিয়ে আসি, এটা টাইটেলের, আমি এখান থেকে ইজ ইন 24 ফ্রেম রেটই তো, ইজ ইন 0 করে দিলাম, কোনো গতি রাখলাম না। এবং পোস্ট রোল আমি এখানে 24 1 সেকেন্ড টাইমিংটা করে দিলাম। এখানে যে এফেক্ট ব্যবহার করছি, তো লেখাটাতে তো একটা এফেক্ট ব্যবহার করছি, এই কারণে লেখাটা অনেক বেশি রেন্ডার করতে সময় নিচ্ছে। টেক্সট এফেক্ট ব্যবহার করছি, যদি টেক্সট এফেক্ট ব্যবহার না করতাম তাহলে ব্যাপারটা আরও ইজি হতো, এতবার রেন্ডার করা লাগতো না, টেক্সটটাকে এসে ইজিলি নিতে পারতো। স্যার ইংলিশ ফন্ট তো নেওয়া যায়, বাংলা ফন্ট কিভাবে আমরা নিতে পারবো বা ইউজ করবো? বাংলা ফন্ট তো লিখতে হবে, বাংলা ফন্ট লেখা যায় তো, এখানে বাংলায় লেখা যায়, কিন্তু ইংলিশে এফেক্ট দেওয়া যায় না, মানে এরকম এফেক্টগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, বাংলা ফন্ট নর্মালি লেখা যায়, কিন্তু এফেক্টটা দেওয়া যায় না। ফন্ট ইউজ করা যায় কত? ফন্টে মানে বুঝিনি ব্যাপারটা। লিখলাম তো ঠিক আছে, বাট ফন্ট ইউজ করা যাবে কি? হ্যাঁ, আপনার মেশিনে যেসব ফন্ট আছে তার মধ্যে অনেকগুলো ফন্ট এখানে সাপোর্ট করে। আপনার মেশিনে যেসব ফন্ট আছে, আপনি সেই ফন্টের লিস্টে, টাইটেলের লিস্টে গেলেই সেটাকে পাবেন। এটা বাংলা ফন্ট
বিজয় কিবোর্ড দিয়ে লিখতে হবে কিন্তু আবার, হ্যাঁ বিজয় কিবোর্ড দিয়ে লিখতে হবে লিখতে গেলে। ভাইয়া হুম ওয়ার্ডে ওয়ার্ডে বাংলায় লিখে তারপরে এখানে এসে কপি পেস্ট করার সিস্টেম নাই কপি পেস্ট করতে হবে, কপি পেস্ট করে আবার যে ফন্টগুলো চিনিয়ে দিতে হবে তাকে, কপি পেস্ট করে তাকে ফন্টগুলো চিনিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা আমি যেটা আউট দিইনি তাই এখানে শেষ হয়ে যাচ্ছে। যদি আমি এখান থেকে স্ক্রিনে আরও কিছু লেখা থাকলে এখানে হয়তো আর একটু বেটার হতো, সময়টা সে আমি এখান থেকে এটার স্ক্রলে গিয়ে যদি এন্ড স্ক্রিন দিয়ে দিতাম তাহলে কিন্তু আর এই রেজাল্টটা নেই। এন্ড স্ক্রিন দিয়ে দিলে দেখেন তাহলে সে বের হয়ে যাবে, বাট আমি চাচ্ছি সে স্ক্রিনে থাকবে। এই যে রেন্ডারের জন্য সে বারবার মুভ করতেছে, হ্যাঁ রেন্ডার না দিলে এইভাবে করে আমরা এগুলোকে মেনটেন করে টাইটেলগুলোকে তৈরি করতে পারি। এগুলো অ্যাপ্লাই করবেন, কোয়ান্টিটি দিবেন, বুঝবেন, এটা আপনার টেক্সটের উপরে ডিপেন্ড করবে। আস্তে 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 ব্যাপারটা এখান থেকে করে ফেলবেন। ওকে, আমরা এই কদিন তো ভিডিও নিয়ে অনেকগুলো কাজ করলাম, বাট একটা ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে একটা সিকোয়েন্সের জন্য অডিও একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো আমি নিউ থেকে নতুন একটা সিকোয়েন্স আজকে নিলাম। আজকে আমরা অডিওটাকে কীভাবে মেনটেন করতে হয় এটা একটু দেখবো। সাউন্ড ক্লাস নামে নতুন একটা ট্র্যাক আমি নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করলাম, মাপ যা আছে সেই মাপেই থাকলো, দেখবেন এই সেম মাপেই আছে। এখন অডিও আমরা তো বিভিন্নভাবে ব্যবহার করি। অডিও কখনো আমার বিভিন্ন অডিও ফাইল থেকে নিতে পারি, মোবাইল থেকে রেকর্ড করতে পারি, ইউটিউব থেকে ডাউনলোড করে নেই, অথবা যে কোনো থার্ড পার্টি রিসোর্স থেকে তো আমি অডিও নেই। আবার অনেক সময় হচ্ছে কি, যেমন যারা বিভিন্ন চ্যানেলে করেন তারা নিজস্ব ভয়েস দেন। এই ভয়েস দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম মাইক্রোফোন ব্যবহার করি। বাংলাদেশে অনেক রকমই মাইক্রোফোন এখন পাওয়া যায়। ভিডিও ইউটিউবের মানে ইউটিউব ইউজার বাড়ার পরে, ইউটিউব ক্রিয়েটর বাড়ার পরে বাংলাদেশে এখন মার্কেটগুলোতে অনেক অনেক পাওয়া যায়, ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। ইউটিউবে ভিডিও ক্যামেরা সাউন্ডের জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। আমি যেমন একটা মাইক্রোফোন ইউজ করি, এটা 3000 টাকা নিয়েছে, এলিফ্যান্ট রোডে পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, বাট মোটামুটি কোয়ালিটি চলে, সাউন্ড মোটামুটি। আমি এখান থেকে ভিডিও, কি ব্র্যান্ডের? এটা হচ্ছে কি যেন নাম, এটা এটা এ ভাই নামটা তো বাক্সটা আশেপাশে নেই, নামটা ভুলে গেছি। চায়না প্রোডাক্ট, এলিফ্যান্ট রোডে এটা পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পোর্টটা আপনার, আরে নামটা তো ভুলে গেলাম। আচ্ছা আমি পরে বক্সটা আমার আরেকটু পরে বলবো না, বাট এটার পোর্টটা হচ্ছে কি ডবল পোর্ট, একটা হচ্ছে ইউএসবি পোর্ট এটা, হ্যাঁ এটার ইউএসবি কনভার্টার আছে। দ্যাটস মিন হচ্ছে মাইক্রোফোন রেগুলার যে আমরা প্রফেশনাল মাইক্রোফোন ব্যবহার করি না মঞ্চে, ঠিক সেই ধরনের মাইক্রোফোন, বাট এটা পোর্টটা হচ্ছে একটা ইউএসবি আছে এবং একটা অডিও ইনপুট আছে, যেটা আমি কম্পিউটারে ব্যবহার করতে পারি। বাট অন্য অন্য মাইক্রোফোনে জিনিসটা পাওয়া যায় না, এটাকে বলে ভুলে গেলাম। হাওয়ার এটা অনলাইনে পাওয়া যায় 3000 টাকা। সরি, HDMI পোর্ট নাকি? হ্যাঁ এটিএম পোর্টই বলে, আমি কনফিউজ, বাট এটা আমরা পিসিতে ব্যবহার করতে পারি। দ্যাটস মিন এটা ইউএসবি পোর্ট আছে পাওয়ারের জন্য, আর অডিও ইনপুটের জন্য অডিও পোর্ট আছে। ওকে, তো এটা মার্কেটে অ্যাভেলেবেল, আপনি গুগলে সার্চ দিলেই পারবেন যে ইউটিউবের জন্য কোন ধরনের মাইক্রোফোন, অনেক রকম মাইক্রোফোন হবে। তো এই মাইক্রোফোনটা দিয়ে আমি কাজ করি মোটামুটি ভালো। তো এখন অনেক সময় আমরা মোবাইল দিয়েও অডিও নিতে পারি, মোবাইলের হেডফোন দিয়ে রেকর্ড করতে পারি কথা বলে, আবার মোবাইল থেকে সরাসরি কথা বলতে পারি। স্যার সস্তা ল্যাভেলিয়ার মাইক্রোফোনগুলো খুব ভালো কাজ করে। হ্যাঁ হ্যাঁ, এবং মোটামুটি বাংলাদেশে 7-8 হাজার টাকার মধ্যে যে মাইক্রোফোনগুলো আসছে সেগুলো তো একদম স্টুডিও মাইক্রোফোন, বাট 2-3 হাজার টাকা যেটা পাওয়া যায় সেটাও এক্সেলেন্ট, কোনো সমস্যা নেই। আবার মোবাইল দিয়েও অডিও নিয়েও কাজ করা যায় যদি আমি অডিও এডিটিংটা মোটামুটি পারি।
তাহলে মোবাইল দিয়ে এবং এনভায়রনমেন্ট সব কিছু ঠিকঠাক রেখে সাউন্ড প্রুফ রুমে বসে বাকি সব কিছু রেখে যদি ভয়েস দিয়ে কাজ করা যায় তাইলেও কোনো সমস্যা না, আমরা নিতে পারি। তো এখন আমরা নতুন একটা সিকোয়েন্স ক্রিয়েট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিকোয়েন্সের এই যে অডিও ট্র্যাকগুলোতে, হ্যাঁ, এই অডিও ট্র্যাকগুলোতে এই যে মাইক্রোফোন অপশনটা অ্যাক্টিভ। আপনাদের সবার পিসিতে এটা এখন এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। যাদের অডিও ডিভাইস ইনপুট দেওয়া আছে তাদের সফটওয়্যারে এটা অ্যাক্টিভ আছে, আর যাদের অডিও ইনপুট ডিভাইস দেওয়া নেই তাদের ওইখানে এটা অ্যাক্টিভ নাই। ঠিক আছে? তো আমরা এই অডিও ডিভাইস থেকে আমরা অডিও এখান থেকে রেকর্ড করতে পারি। তো আমরা একটা অডিও রেকর্ড করি। একটা অডিও রেকর্ড করার জন্য আমি একটা টেক্সট রেডি করে রাখছি। তো আমি একটা টেক্সট লিখে রাখছি। এবার এটাকে অডিওতে আমি রেকর্ড করব, আমার প্রিমিয়ার প্রোতে সরাসরি রেকর্ড করব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তো আমি অডিও ট্র্যাক 1 সিলেক্টেড আছে এবং এই হচ্ছে রেকর্ডিং অপশন। আপনারা কেউ কি আবার ওয়েটিং রুমে আছেন? না, আচ্ছা, নাই, একজনই ছিল। তো আমার আশেপাশে সাউন্ড আছে, উপরে ফ্যান ঘুরতেছে, তার একটা সাউন্ড আছে, বাইরে জানলা খোলা, বাইরেও কিছু নয়েজ আছে। আমি মাইক্রোফোনের আমার অডিওর ভলিউমটাকে একটু করে দিলাম, হ্যাঁ, একটু কমাই। ইনপুট নেওয়ার সময় আমরা অডিওটা সবসময় কমাই নিই মাইক্রোফোনটা, হ্যাঁ। আমি এটা 25 লেভেলে করে দিলাম। ওকে, ইকো বন্ধ করে দিলাম। এবার অডিও ট্র্যাক 1-এ যখনই আমি এখানে ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে আমার মনিটরে একটা কাউন্টার আসতেছে, 1 2 3 রেকর্ডিং শুরু হয়ে গেছে, হ্যাঁ, এরকম একটা কাউন্টার আসবে এবং এই জায়গাটা লাল হয়ে যাবে। ওকে, আমি এটাকে ক্যান্সেল করি এবং সাথে সাথে যেটা রেকর্ড করেছি সেটা আমার প্রজেক্ট প্যানেলে অডিওটা সেভ হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করে দিয়ে রাখবো না, আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আমি আবার শুরুতে চলে আসলাম। এবার আমি অডিও রেকর্ডে চাই, তাহলে এটা লাল হয়ে যাবে এবং এখানে রেকর্ডিংয়ের অপশন অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি অডিওকে ক্লিক করলাম এবং কাউন্টার আমার হচ্ছে। এবার আমি টেক্সটটাকে নিয়ে লেখা, এবার স্পিচটা শুরু করি। জসিমউদ্দিন 1903 সালের, সরি, আমি একটু স্পিকারটা বন্ধ করিনি, আমার স্পিকারের সাউন্ডটা রিপ্লাই আসতেছে, হ্যাঁ। ওকে, একটু আমি এটাকে ক্যান্সেল দিই। অডিওটা সেভ হয়ে গেছে, এটাকে ডিলিট দিলাম। আমি আমার স্পিকারটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ যখনই বলছি স্পিকার সাথে সাথে সাউন্ডটাকে নিচ্ছে। আবার রেকর্ড দিলাম। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। জসিমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তার কবর কবিতাটি বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। তার কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ এবং বাঙালির হাসির গল্প ইংরেজিতে অনূদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজীবন জসিমউদ্দিনের কবিতায় নতুন রূপ লাভ করেছে। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী তার কবিতার প্রধান উপজীব্য। জসিমউদ্দিন প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লিটারেচার ডিগ্রি, 21 পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1976 সালের 13ই মার্চ তিনি ঢাকায় মারা যান। আজ আমরা 1960 সালে প্রকাশিত জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্প প্রথম খণ্ড থেকে গোপ্পার বউ গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শোনা যাক কলিকবি জসিমউদ্দিনের গোপ্পার বউ। আমার অডিও নেওয়া শেষ হয়েছে, এবার আমি স্টপ দিলাম। তাহলে আমার অডিওটা টাইমলাইনে চলে আসছে এবং আমার প্রজেক্ট প্যানেলও চলে আসছে। এবার মনিটরে তো আমার কাজ নেই, যেহেতু আমি অডিও নিয়ে কাজ করতেছি। আমি এটাকে একটু বড় করে অডিও ট্র্যাক, এই ভিডিও ট্র্যাক আমি এখান থেকে একটু কমিয়ে দিই, কমিয়ে দিলাম। এবার অডিও ট্র্যাকটাকে একটু বড় করে আমি এক্সপান্ড করলাম এবং জুম করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ওয়েভগুলো, হ্যাঁ, ওয়েভ, আমাদের সাউন্ডের যে ওয়েভ যেটা রেকর্ড করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি।
তো এখানে এটা খালি, এখানে ভয়েস নাই, এই জায়গাগুলো খালি, আর যেখানে সাউন্ড আছে সেখানে উপরে তরঙ্গটা উপরে আছে। তো এখন আমি যদি অডিওটাকে শুনি, জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। জসিমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তার কবর কবিতাটি বাংলা পাঠ্য বইয়ে স্থান পেল। তার কাব্যগ্রন্থ নকশিকাঁথা কুমার এবং বাঙালির হাসির গল্প ইংরেজিতে অনুদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজীবন জসিমউদ্দিনের কবিতায় নতুন রূপ লাভ করেছে। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী তার কবিতার প্রধান উপজীব্য। জসিমউদ্দিন প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি, 21 পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1976 সালের 13ই মার্চ তিনি ঢাকায় মারা যান। আজ আমরা 1960 সালে প্রকাশিত জসিমউদ্দিনের বাঙালির হাসির গল্পের প্রথম খণ্ড থেকে গোপাল গো গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শোনা যাক পল্লীকবি জসিমউদ্দিনের গোপাল গো। আমার অডিও নেওয়া শেষ হয়েছে, এবার আমি অডিও থেকে বুঝতে পারতেছি যে আমার কোথায় কোন অডিওটা আছে, কোন সাউন্ডটা আছে। এবার কিছু রাফ জিনিস যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমি গোপাল এই পর্যন্ত আমার অডিও শেষ। ওকে, এতটুকু আমার রাফ র। আমি এইটাকে ধরে রেজার দিয়ে এতটুকু কেটে ফেললাম এবং সিলেকশন টুলস দিয়ে দিয়ে দিলাম, পড়ে গেল। ওকে, এইবার ঠিক এই অডিওর ভিতরে অনেক সময় আমি হয়তো সময় নিয়েছি কথা বলার জন্য, স্পেসটাকে বেশি দিয়েছি। তো আমরা চাইলে কিন্তু সেই জায়গাগুলোতে এই এডিটটা আমরা করতে পারি। যেমন আমার অডিও ট্র্যাকটা সিলেক্ট করা অবস্থায় আমাদের এখানে এডিটিংয়ের জন্য বেশ কয়েকটা মুড আছে। এই থেকে আমি অডিও মিক্সচার সাউন্ড, অডিও এটাকে ক্লিক করলাম এবং এর মাধ্যমে আমি দেখেন এখানে অডিও 3টা ট্র্যাক আছে। তো আমি এখান থেকে অডিও মিক্সচার যে অংশটা আছে, অডিও ক্লিপ পিকচার না, অডিও মিক্সচার। বাট আমরা চাইলে কিন্তু আমরা দেখেছি যে আমাদের বিভিন্ন রকম ওয়ার্ক স্পেস আছে। তো যখন আমরা অডিও নিয়ে কাজ করব তখন আমরা অবশ্যই অডিও মুডটাকে অ্যাক্টিভ করে নেব। তাতে সুবিধা হবে যে অডিও এডিটিংয়ের জন্য যেসব অপশনসগুলো সেটা আমার কাছে খুব কাছাকাছি। দেখেন অডিও ক্লিপ মিক্সচার, অডিও ট্র্যাক মিক্সচার। তো এইখানে আমরা 4টা ট্র্যাক দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা 3টে অডিও ট্র্যাক নিয়ে কাজ করতেছি, 1 2 3। ফলে 1 2 3টা ট্র্যাক। আরেকটা হচ্ছে মাস্টার। এই 3 ট্র্যাকের সাউন্ড এইটা থেকে আমি আউটপুট দিব, ঠিক আছে? তো আমরা অডিও মোডে আসলাম, অডিও মিক্সচার নিলাম। এখন আমার সাউন্ডটা এই মুহূর্তে চলুন শোনা যাক পল্লীকবি জসিমউদ্দিন। অনেক কম। তো আমি এটা কত আছি? অডিও ট্র্যাক 1-এ আছি। আমি চাইলে এখান থেকে ভলিউমটাকে বাড়াতে পারি। গোপাল গো। দেখেন সাউন্ড বাড়তেছে। ওকে, আজান হচ্ছে যেহেতু আমি আজানের নামাজে ব্রেক নিলাম এবং নামাজের পরে ঠিক 6টা 10-এ আমরা আবার ফিরে আসবো, ঠিক আছে? তো নামাজে ব্রেক, যেহেতু অডিও এটা নিয়ে এখন কাজ করা সম্ভব না, আমি পজ করে রাখতেছি। আমরা ঠিক মাগরিবের নামাজের পরে আবার জয়েন করবো ঠিক 6টা 10-এ। ওকে, তো আমরা এখান থেকে একটা সাউন্ড নিছি এবং সাউন্ডটার এটার অডিওটাকে আমরা যদি প্লে করি, জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় আমরা অডিওটা নিছি, অডিও ভলিউমটা অনেক কমানো, অনেক কম। হ্যাঁ, তো এখন এই অডিও ভলিউমটা, এটা ট্র্যাক হচ্ছে কি অডিও ট্র্যাক 1-এ আছে, এটার ভলিউমটাকে আমি বাড়াতে চাচ্ছি। এবার আমার ভলিউমটা বাড়ানো দরকার। তো আমার এই হচ্ছে অডিও ট্র্যাক 1। অডিও ট্র্যাক মিক্সচার যেটা আছে, অডিও ট্র্যাক মিক্সচার, এখান থেকে আমি অডিও ট্র্যাক 1 থেকে এটার ভলিউমটাকে আমি বাড়িয়ে দিলাম। এছাড়া বাড়ানো আরও বেশ কয়েকটি উপায় আছে। 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। আমি এখান থেকে আরও বাড়াবো। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত।
জসিমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তো আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে ভলিউমটা একটু বাড়ছে, কিন্তু একটা আওয়াজ হচ্ছে, হ্যাঁ, নয়েজ একটা হচ্ছে, যেটা হচ্ছে যে আশেপাশে যে এনভায়রনমেন্টের কারণে সেই নয়েজটা সে ক্যাপচার তার করছে যখন কবর আমি কবিতাটি রেকর্ড হয়ে বাংলা গেছে। পাঠ্য বইয়ে স্থান পায়। তার কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ এবং বাঙালির হাসির গল্প ইংরেজিতে অনুদিত হয়েছে। তো অডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রো, হ্যাঁ, এখানেও কাজ করার জন্য যথেষ্ট, কিন্তু অ্যাডাবের আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে অ্যাডাব অডিশন। এটার মাধ্যমে কিন্তু আমরা আরও খুব কমফোর্টেবলি অডিও এডিট করতে পারি। তো আপনারা অ্যাডাব অডিশনটা ইনস্টল করে নেবেন। আমরা অ্যাডাব অডিশন এবং প্রিমিয়ারের সাথে লিঙ্ক আছে। আমরা যদি আমাদের টাইমলাইন থেকে রাইট ক্লিক করি, এডিট ক্লিপ ইন অ্যাডাব অডিশন, আমি এখান থেকে দিলে সরাসরি আমার পিসিতে অ্যাডাব অডিশন ইনস্টল আছে, এটা এখন ওপেন হবে, সফটওয়্যার ওপেন হবে, এবং সেখান থেকে অ্যাডাব অডিশন যেহেতু শুধুমাত্র অডিওর জন্যই, এইখান থেকে অডিও এডিট করে আপনি অনেক বেশি কমফোর্ট ফিল করবেন। যে জিনিসটা আপনি প্রিমিয়ার প্রোতে করতেছেন সেই কাজটা এখান থেকে অনেক বেটার করা যায়। তো আমি অ্যাডাব অডিশনে চলে গেলাম, আমার ফাইলটা এখানে ওপেন হয়েছে, ডাইরেক্ট ওপেন হয়ে গেছে। তো আমরা চাইলে এখন আমি অডিওটা শুনি। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি এই অ্যাডাব অডিশনে এখানে আমার এই হচ্ছে তার প্লে বার, এটা আপনারা ইনস্টল করবেন, জাস্ট দেখাই দিচ্ছি, সফটওয়্যারটা নিয়ে নিন। তো এই হচ্ছে আমার ওয়েভ, হ্যাঁ। আমি যদি একদম জুমই করি তাহলে দেখবেন যেখানে আমার সাউন্ডের ওয়েভগুলো আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমার সাউন্ডের ওয়েভ, হ্যাঁ। তো এই ওয়েভগুলো এই নিচে থেকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এইটা হচ্ছে একটা ওয়েভ, হ্যাঁ, তরঙ্গ, একটা তরঙ্গ। এখান থেকে গিয়ে এটা হচ্ছে একটা তরঙ্গ। তো এখন এইখান থেকে এই উপরে যে অপশনটা আছে উপরে অ্যাডজাস্ট অ্যাম্পলিটিউড, এটার মাধ্যমে আমরা ভলিউমটা বাড়াতে পারি। দেখেন আমি যখন বাড়াচ্ছি আমার অডিও তরঙ্গগুলো বড় হচ্ছে, তার মানে কি এখানে ভলিউমটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এবার আমি এটাকে জুমটাকে একটু ছোট করি। এই ছিল আগে, আমি আনডু করলাম, আর এই হচ্ছে রিডু করলাম। এই যে ভলিউমটা আমি এখানে বাইরে দিচ্ছি, এখন সাউন্ডটাকে শোনেন। জসিমউদ্দিন 1903 সালের 1 অনেক বেড়ে গেছে, হ্যাঁ, আমি এতখানি বাড়াতে চাচ্ছি না। তাহলে আপনি এখান থেকে অডিও ভলিউমটাকে আমি 2 ডেসিবেল বাড়ালাম, জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। অথবা আরেকটু বাড়াতে মোহাম্মদ দরকার পড়লে। জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। জসিমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। তো এখানে ভলিউম আমি বাড়ালাম। এরপরে হচ্ছে কি মাঝখানে কিছু স্পেস যেগুলো আমি রাখতে চাই না, যেমন এই স্পেসটা হয়তো বা আপনার মাইক্রোফোনে কথা বলার সময় একটু সময় আপনি নিয়েছেন, এই স্পেসগুলো যদি এখান থেকে চান ধরে এভাবে ড্র্যাগ করে ধরে ডিলিট দিলেই রিমুভ হয়ে যাবে, হ্যাঁ। অডিশনে কাজটা খুব সহজ এবং কমফোর্টেবল আর কি। আপনারা একদম সহজ, ওই আপনারা প্রিমিয়ারের টাইমলাইনেও যেটা ব্যবহার করব এখান থেকে আমরা একই জিনিসই ব্যবহার করতে পারি, একই। তো এখান থেকে আমরা এটাকে জুমটাকে কম বেশি করে এই স্পেসগুলো যেগুলো অপ্রয়োজনীয় স্পেস আছে মনে করেন সেটাকে রাখতে পারেন, অথবা ধরি আমি এখান থেকে একটা লাইন আমি রাখবো না, ফেলে দিব। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী তার কবিতার প্রধান উপজীব্য। জসিমউদ্দিন প্রেসিডেন্টের আমি এইখান থেকে কিছু অংশ ফেলে দিতে চাচ্ছি, এখান থেকে। এবং জসিমউদ্দিন প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক, ডক্টর অফ লিটারেচার ডিগ্রি। এই এতটুকু আমি এটাকে জুম করলে আপনার বুঝতে সুবিধা হবে, হ্যাঁ। ওয়েবকে জুম করলে আমরা খুব কমফোর্টেবলি এটাকে দেখতে পাই। তাহলে আমি সিলেক্ট করেছিলাম এই, তাহলে এখান থেকে আমি এটাকে ফেলে দিতে চাচ্ছি। 21 পদ আমি এই জায়গা থেকে ফেলে দিব, তাহলে আমি সিলেক্ট করলাম কতটুকু, এতটুকু যদি ধরি আমি এটা সাউন্ডটা তার শুনি। কবিতার প্রধান উপজীব্য। জসিমউদ্দিন প্রেসিডেন্টের এইখান প্রাইড অফ থেকে পারফরমেন্স পুরস্কার, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক, ডক্টর অফ লিটারেচার ডিগ্রি। এই এতটুকু আমি রাখবো না, তাহলে এটাকে সিলেক্ট করলাম, ড্র্যাগ করে মাউসের কার্সার দিয়ে ডিলিট, চলে গেল। অতিরিক্ত একটু বেশি সাউন্ড থাকতে পারে, আমি এখানে দেখে কি আছে, এখানে কিছু নেই। তাহলে এই এতটুকুকে ধরেও আমি কমিয়ে দিলাম, ফলে আমার স্পিচটা তাতেই চলে আসলো। তো অপ্রয়োজনীয় অংশগুলো আমরা এখান থেকে খুব সহজেই, কি ব্যাপার, আচ্ছা আবার কেউ অ্যাডমিট হচ্ছে না, ওকে। এইখান থেকে অপ্রয়োজনীয় অংশটুকু আপনি এভাবে ড্র্যাগ করে ধরে ডিলিট দিতে পারেন, ইজিলি সে চলে যাবে। ওকে, আমি এখান থেকে কাজটা শেষ। এবার এটাকে আমি যখন সেভ দিব এবং এটাকে বন্ধ করে দেন,
আমরা প্রিমিয়ার প্রোটা ওপেন করি। প্রিমিয়ার প্রোতে সাউন্ডটা চলে আসছে, দেখেন এখানে আমি যখন অ্যাপ্লাই করব গল্প ইংরেজিতে অনুদিত হয়েছে। গ্রাম বাংলার দেখতে পাচ্ছেন যে ভলিউম অনেক উপরে। এবার আমি ভলিউমটাকে নর্মাল করে দিই, এখান থেকে শূন্য মানে ডিফল্ট যে ভলিউম থাকে সেই লেভেলে রাখি। ইংরেজিতে অনুদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজ এই একই কাজ আমরা এখান থেকেও ট্র্যাক করে ধরে ধরে মাউস যেমন যতটুকু কাটতে চাই এতটুকু ফেলে দিব। ধরি এখানে কি আছে একটু সাউন্ডটা শুনি। গ্রাম এই যে কিছু স্পেস আছে, আমি এখান থেকে ধরে আমার রেজার টুল দিয়ে এতটুকু ক্লিক করলাম এবং এখানে এসে রেজার টুল দিয়ে ক্লিক করলাম, এতটুকু কেটে ফেলছি। মাঝখানের এই অংশটুকু ধরে ডিলিট দিলাম, চলে গেল। রাইট ক্লিক করে রিপিট ক্লিক করলাম। এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি, বাট অডিশনে কাজটা অনেকখানি কমফোর্টেবল। যেমন এইখানে অনেক বড় একটা স্পেস আছে, বাংলাদেশ অনেকখানি একটা স্পেস আছে। লাভ করেছে। এখানে থামালাম, রেজার টুল দিয়ে কেটে ফেললাম এবং এতটুকু প্লেন মানে দেখতে পাচ্ছি কোনো সাউন্ড নাই। সিলেকশন টুল দিয়ে ডিলিট করে ডিলিট চেপে ডিলিট করে দিলাম, রিপেল ডিলিট করে দিলাম। তো এই কাজটা আমরা এখান থেকেও করতে পারি, যেটা অডিশন থেকে একটু কমফোর্টেবলই করা যায়। ঠিক আছে, এরপর এখানে কি আছে, খুব পারবো। এইখানে শেষ হয়েছে। এটা অতিরিক্ত অংশ যেটা আমি অডিশনে কেটে ফেলছি। ও বলছে তোমার ক্লিপটা এতখানি অতিরিক্ত ছিল, বাট এতটুকু এখন আর পাচ্ছি না। তো আমি এতটুকু আমার দরকার নেই, আমি এতটুকু ক্লিক করলাম, রেজার দিয়ে ডিলিট করে দিলাম, ফেলে দিলাম। এখন আমার অডিওতে যা রাখার কাটা ছাটা সব হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে যে অডিওতে প্রচুর পরিমাণে নয়েজ পাচ্ছি। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি নয়েজ পাচ্ছি, তাহলে এখন নয়েজ রিমুভ করতে হবে। এবার আমরা আমার অডিও 1 একটাই অডিও, ফলে এই ট্র্যাক বারটা এখন অ্যাক্টিভ আছে। এবার এই ট্র্যাক বারের কর্নারে আমরা দেখতে পাই শো এফেক্ট। এই যে শো এফেক্ট অ্যারো কিটা ক্লিক করেন, এই হচ্ছে এফেক্ট প্যানেল, এই হচ্ছে 1 2 3। আমি 1-এ কাজ করব। এবারে এখানে যদি ক্লিক করেন কোনো এফেক্ট দেওয়া নেই। এখান থেকে আমি নয়েজ রিডাকশন অ্যান্ড রেস্টোরেশন নিলাম এবং অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন দিলাম এবং নয়েজ রিমুভের পরিমাণ এখান থেকে আমি একটু কম বেশি করি। আমি ফুল 40 দিয়ে দিলাম, তার মানে ফুল নয়েজ থেকে রিমুভ করতে চাচ্ছি। এবার শোনেন, ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। জসিমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তার কবর কবিতাকে আমরা নয়েজটা দেখতে পাচ্ছি চলে গেছে, তাই না? নয়েজ একদমই নেই। তাহলে নয়েজ আবার এডিট করতে চাইলে এখানে ডবল ক্লিক, আসতেছে না, একটা অপশন আসবে নয়েজ রিমুভের। আসলে মেশিনের উপর অনেক প্রেশার থাকে, তো গ্রাফিক্স কার্ড আমরা এই ধরনের কাজের জন্য অন্যভাবেই ব্যবহার করি। রিড করতেছে, সময় নিচ্ছে। এই যে এখানে ডবল ক্লিক করলাম, চলে আসছে নয়েজ রিডাকশনের অনেকগুলো ডিফল্ট কিছু প্রিসেট তারা করে দিছে। হ্যাঁ, হ্যাভি নয়েজ রিডাকশন দিলাম, হ্যাভি নয়েজ রিডাকশন। এবার দেওয়ার পরে এটাকে যদি আপনি প্লে করেন, বাংলা পাঠ্য বইয়ে হ্যাভি নয়েজ রিডাকশন দিলাম এবং ওইটার যে প্রিসেট আছে সেই অনুপাতে আমি এটাকে বন্ধ করে দিই এবং হ্যাভি নয়েজ রিডাকশনে আমি আরেকটু এখান থেকে বাড়ায় দিই। এবার দেখেন তার কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ এবং বাঙালির হাসির গল্প চলো নয়েজ তো আরো রয়ে গেল, কাহিনী ইংরেজিতে অনুদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজীবন এখনো নয়েজ আছে। তাহলে এখান থেকে আমি সরি জসিমউদ্দিনের কবিতায় এই যে আমি এফএক্সটাকে ক্লিক করে ভুলে বন্ধ করে রাখছিলাম, এখান থেকে আবার ডবল ক্লিক করলাম। এবার হ্যাভি নয়েজ রিডাকশনটাকে অ্যাপ্লাই করছি এবং এবার অ্যাপ্লাই করি। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তারপরেও সাউন্ড আমি পাচ্ছি, সেক্ষেত্রে আমি নয়েজ রিডাকশনে এখান থেকে গিয়ে আমি যদি এখান থেকে আরেকটা নয়েজ রিডাকশনে গিয়ে নয়েজ ডি হ্যামারটা দিই, তাতে কি হয় দেখি। মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী তার কবিতার প্রধান উপজীব। 21শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1976 সালের 13ই মার্চ তিনি আমরা এখন দেখতে পাচ্ছি যে সাউন্ড একেবারে নয়েজ যা ছিল সব চলে গেছে। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসিমউদ্দিন নামেই পরিচিত। জসিমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়
তার কবর কবিতাটি বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। তার কাব্যগ্রন্থ নকশিকাঁথা মাঠ এবং বাঙালির হাসির গল্প ইংরেজিতে অনুদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য। তো সাউন্ড একদমই চলে, নয়েজটা চলেই গেছে। এবার এটাতে আমরা কিছু এফেক্ট অ্যাপ্লাই করি, যেমন এখান থেকে ডিলে আছে, আমরা একটা ডিলে দিলাম। ডিলে দিলে কি হয় ব্যাপারটা দেখেন। ও লোকজীবন ও লোকজীবনের কবিতা, নতুন দিনের কবিতা, নতুন রূপ, বাংলাদেশের মানুষের সুখ। ডিলে মানে ভয়েসটাকে রিপ্লাই করা, আমি ডিলে দিলাম না। এরপরে এখানে আছে স্যার ইকো, মানে ইকো দেওয়া যায় এরকম কিছু? এই ফিল্টার এন্ড ইকো, এর ভিতর থেকে আমি বেস দিলাম। বেসটা আমি আমার মতো করে যেটা ব্যবহার করি সবসময়, তার কবর কবিতাটি বাংলা পাঠ্য বইয়ে এই যে একটু বেস দিলাম, তাহলে কাব্যগ্রন্থ নকশিকাঁথা মাঠ এবং বাঙালির হাসির দেখেন গল্প ভয়েসটা অনেক সুন্দর হয়ে ইংরেজিতে গেছে। অনুদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও আমি আমার ভয়েসে জসীমউদ্দিনের কবিতায় 3 নতুন বেস রূপ ইউজ করি, 3 লাভ করেছে। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, 3 হাসি অথবা কান্না, 4 জীবন হলে সংগ্রামের 5 হলে কাহিনী সর্বোচ্চ কি। তার কবিতার প্রধান উপজীব। 21শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হয় 1976 সালের 13ই মার্চ। তিনি এখন দেখেন ভয়েসটা, আজ আমরা 1960 সালে প্রকাশিত জসীমউদ্দিনের বাঙালির হাসির গল্প প্রথম খণ্ড থেকে গোপাল বউ গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শোনা যাক কলিকবি জসীমউদ্দিনের গোপাল বউ। অডিও এডিটিং, সাউন্ড এডিটিং, এটাই একটা পেশা, সারা বিশ্বে একটা বড় মাপের পেশা সাউন্ড এডিটিং। হ্যাঁ, এটার উপরে মানে শুধু এটার উপরেই একটা লেখাপড়া করা যায় দীর্ঘজীবন। তো সাউন্ড এডিটিং অনেক বিশাল একটা ব্যাপার। জাস্ট আমরা বেসিক কিছু দেখতেছি, এখান থেকে আপনারা এই এফেক্টগুলোকে অ্যাপ্লাই করবেন। এরপরে এখান থেকে আমরা সাউন্ডের বিভিন্ন ধরন আমরা এখান থেকে পরিবর্তন করতে পারি। যেমন এখানে কি আছে, স্পেশাল এফেক্টসের ভিতরে ডিস্টেশন, রিভার্ব, ফিল্টারের ভিতর থেকে নচ দিলাম। নচে কি আছে? জসীমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। মোহাম্মদ জসীমউদ্দিন মোল্লা তার পূর্ণ নাম। দেখেন বেসটা এখন আরো অনেক বেশি চমৎকার হয়েছে। নচ জসীমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি স্যার কি এখন এখানে ওই অ্যাডোব প্রিমিয়ার প্রোতে করতেছেন না অডিশনে? কেন প্রিমিয়ার প্রো তো অন করে, এই যে প্রিমিয়ার প্রো, ও প্রিমিয়ার প্রোতে অ্যাপ্লাই করতেছে। এখান থেকে এগুলো আমরা অ্যাপ্লাই করে সবগুলো, অনেকগুলো অপশনস আছে, এগুলো দেখবেন হাই পাস। হ্যাঁ, এগুলো আপনি একটু অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনার ভয়েসের এক একজনের ব্যাপারটা এক এক রকম হবে। এই যে হাই পাস, অনেকখানি সাউন্ড। গল্প স্যার নয়েজ রিমুভের অপশনটা কোন জায়গা থেকে স্টার্ট করব স্যার? এই জায়গাটা একটু নয়েজ স্যার রিমুভার, আবার যদি একটু প্রথম থেকে মনে করেন একটু কিভাবে এই noise পার্টটা আস্তে আসে? আস্তে আস্তে থামেন। নতুন রূপ। নয়েজ রিমুভারের জন্য আমি একদম এখান থেকে আবার শুরু করলাম। প্রথম যে প্যানেলগুলো, এখানে অনেকগুলো প্যানেল আছে, এটা কোথায় আছে আমি একটু পেছনে যাই আবার। হ্যাঁ, বুঝতে পারছি, আমি একটু পেছনে যাই। তাহলে পেছনে যাওয়ার জন্য এই হচ্ছে কি, আমি সাউন্ড নেওয়ার পরে অডিও মিক্সচার আসবে। হ্যাঁ, এই অডিও মিক্সচার আসবে। এখান থেকে এই যে ছোট্ট একটা অ্যারো আছে, এই অ্যারোকে ক্লিক করলে আমাদের আরেকটা এফএক্স প্যানেল ক্রিয়েট হবে। এখান থেকে অনেকগুলো স্লট, এগুলো সবগুলো স্লট। হ্যাঁ, এই স্লটে গিয়ে নয়েজ রিডাকশন, অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন দিলাম। এবার দেখেন লাভ করেছে। বাংলাদেশের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না ও জীবন সংগ্রামের এটা কাহিনী দেওয়ার আগে কি ছিল? তার কবিতার প্রধান উপজীব। 21শে পদক। আর এটা দেওয়ার পরে নয়েজ অ্যাডাপটিভ নয়েজ রিডাকশন দিলাম এবং নয়েজের পরিমাণটাকে বাড়াই দিলাম। হ্যাঁ, নয়েজ রিডাকশনের লেভেলটা বাড়াই দিলাম। অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তার কবর কবিতাটি বাংলা পাঠ্য বইয়ে স্থান পায়। এখন এই যে আমি এফেক্ট অ্যাপ্লাই করতেছি, কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এই পুরো ট্র্যাকের উপরে, এই জায়গায় না, এই ট্র্যাক বারে অ্যাপ্লাই হচ্ছে। ফলে এই ট্র্যাকে যত অডিও আছে সবগুলোতেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, এই ট্র্যাক বারে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি নয়েজ রিডাকশন করলাম। এরপরে আমার সাউন্ডের জন্য আমি একটা ইকো থেকে একটা বেস দিলাম। হ্যাঁ, তার কাব্যগ্রন্থ নকশিকাঁথা মাঠ এবার আমি বেসটাকে এবং বাড়াই। বাঙালির হাসির গল্প ইংরেজিতে অনুদিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্য ও লোকজীবন জসীমউদ্দিনের কবিতায় নতুন রূপ লাভ করেছে। বেসটা এটা মানুষের গলার উপরে ডিপেন্ড করবে, কার ভয়েস কেমন তার উপরে ডিপেন্ড ও করে। জীবন হ্যাঁ, সংগ্রামের কাহিনী তার তো আমি কবিতার বেস এখানে প্রধান 6 দিলাম। 21শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1976 সালের 13ই মার্চ তিনি ঢাকায় মারা যান। এছাড়া আমরা যদি এখানে অ্যাপেক্স প্যানেলের উপর ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে এটার জন্য একটা অপশন চলে আসবে। একটু এগুলো তো আসলে মেশিন ফাস্টার না হলে অনেক বেশি এফেক্টসে যাওয়া যায় না। এরপরে এখানে রিভার্ব আছে, স্পেশালের ভিতরে আমি
ফিল্টারের ভিতরে এখানে তেমন একটা কিছু ব্যবহার করি না। টাইম পিচ শিফটারের মাধ্যমে আমরা সাউন্ডকে পরিবর্তন করতে পারি। যেমন পিচ শিফটার এই অপশন নিলাম, এখানে অনেকগুলো ডিফল্ট প্রিসেট আছে। এই হচ্ছে অ্যাংরি গ্রেভেল। আজ আমরা 1960 সালে প্রকাশিত জসীমউদ্দিনের বাঙালি এটা কমিক কার্টুনের জন্য আমরা এটা ব্যবহার করি। এরপরে এখানে আছে ডিলে দি জসীমউদ্দিন নামেই পরিচিত। জসীমউদ্দিন অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখানে একটা ডিলে আছে। এরপরে হচ্ছে গিয়ে স্ট্রেচ, এটা হচ্ছে ওই যে আপনার ট্রান্সফরমারের যে ভয়েসগুলো, মানে রোবোটিক ভয়েস অথবা ভয়ঙ্কর ভয়েস, সেই ধরনের জিনিস। এরপরে ডাক লাউড আছে, তো এগুলো আপনারা দেখবেন আর কি। তো আমি এখান থেকে ডিফল্টটাই রাখলাম। আমি পি শিফটটাকে নান করে দিলাম না। তাহলে আমি যতটুকু দিয়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় তার কবর কবিতাটি বাংলা পাঠ আমরা বেসকে সিলেক্ট করে চাইলে কম বেশি করতে পারি এবং নয়েজকে বাড়াতে পারি। হাসির গল্প। আমি আরেকটা নয়েজ অ্যাপ্লাই করি। গ্রাম বাংলার ঐতিহ্য এখান থেকে একটা ডি হ্যামার দিয়ে দিলাম নতুন রূপ লাভ করছে। এবং ডি হ্যামারটা বাড়িয়ে দিলাম। সুখ দুঃখ, হাসি কান্না ও জীবন সংগ্রামের কাহিনী। এখন আর কোনো সাউন্ডই নেই, সব নয়েজ চলে গেছে। 21শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কারে ভূষিত হন। 1976 সালের 13ই মার্চ তিনি ঢাকায় মারা যান। আজ আমরা 1960 সালে প্রকাশিত জসীমউদ্দিনের বাঙালির হাসির গল্পের প্রথম খণ্ড থেকে গোপাল বউ গল্পটি আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শোনা যাক কলিকবি জসীমউদ্দিনের গোপাল বউ। এইভাবে আমি নয়েজকে ইম্পোর্ট নিতে পারি এবং আমার নয়েজকে এখান থেকে রিডাকশন করতে পারি। তো এইটা আরও কাজ আছে, আরও অডিও আছে, আমি সবগুলো মিলে আমরা একটা কমপ্লিট আউটপুট করব। তো এটা পরের ক্লাসেও কন্টিনিউ থাকবে, আমাদের এই ক্লাসটা পরের ক্লাসেও কন্টিনিউ থাকবে। আমরা পরের ক্লাসে কমপ্লিট করবো। এখানে আমরা আরও কয়েকটা অডিও ব্যবহার করব এবং কম্বিনেশন করে একটা কমপ্লিট অডিও রেডি করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সব কিছু নিয়ে রেডি করব। তো এটা আমাদের একটা কন্টিনিউ ক্লাস থাকবে। পরের ক্লাসেও আমরা এটা নিয়ে শুরু করব এবং অডিও অংশটাকে নিয়ে আমি এটা সেভ করে রাখলাম। আপনারা এটাকে, যেহেতু অডিওটা গুরুত্বপূর্ণ, এটাকে একটু অ্যাপ্লাই করবেন এবং এটাকে আমরা সেভ দিলাম কোথায়? আচ্ছা, আমি সেভ অ্যাজ দিয়ে দিই এটাকে। আমাদের এটা হচ্ছে ব্যাচ 2 না, ব্যাচ 2। আমি এটাকে সেভ অ্যাজ দিয়ে দিলাম। আমরা এটা সাউন্ড হিসেবে ফাইলটাকে, এরপরে আমাদের আরও বেশ কিছু সাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, সেটাকে আপ ডাউন করবো, রিভার্ব ডিলে অ্যাপ্লাই করে একটা প্রেজেন্টেবল একটা ব্যাকগ্রাউন্ড আমরা রেডি করবো। তো এটা আমরা পরের ক্লাসে এটা কন্টিনিউ হবে। তো আপনারা পরের ক্লাসে থাকবেন। আমি আজকে একটু তাতে শেষ করবো, আমার ছোট্ট একটু কাজ আছে আজকে। আর আপনারা কাজগুলো করেন, এই যতটুকু করলাম অডিও নেওয়ার পরে এই ব্যাপারগুলো, আপনাদের মাইক্রোফোন আছে, হেডফোন আছে, সেটা দিয়ে ইনপুট করেন। নিজের অডিও না নিলে বোঝা যাবে না, কারণ বাইরে থেকে যা করবেন সবই এডিট করা, ফলে ওইখানে কাজটা হবে না। আপনাকে নিজে মোবাইল দিয়ে রেকর্ড দিয়ে অডিও নেবেন, তারপরে অ্যাপ্লাই করবেন, তাহলে বোঝা যাবে। আর ইউটিউব থেকে যা নেবেন এগুলো সব এডিট করা, ফলে এটা নিয়ে শেখার কিছুই নেই। সুতরাং আপনারা এগুলো এতটুকু যা দিলাম এটাকে একটু ট্রাই করবেন এবং নেক্সট ক্লাসে দেখা হবে আশা করি ইনশাল্লাহ। এবং বাকিটা আমরা সেই ক্লাসে শেষ করবো, আরও অনেকগুলো কাজ আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তাহলে কি অ্যাসাইনমেন্ট থাকবে না আজকে? আজকে অ্যাসাইনমেন্ট দরকার নেই, আপনি অডিওটাকে নেন না। কতটুকু এখানে তো আমি নয়েজ রিমুভ করছি, বেস দিছি, এতটুকুই করে আমাকে অ্যাপ্লাই করেন। আপনি আপনার অডিওটা নেন, নেওয়ার পরে আপনার অডিওর উপরে যে নয়েজ অ্যাপ্লাই করছি নয়েজ অ্যাপ্লাই করেন, তারপরে বেস দেন। ওখানে যতগুলো এফেক্টস আছে আমরা তো সবগুলো দেখাতে পারবো না, আপনি সবগুলোকে অ্যাপ্লাই করে দেখেন এবং আপনি আপনার ভয়েসটাকে একটা চমৎকার একটা প্রেজেন্টেবল করে আমাকে দেন। আর অ্যাসাইনমেন্ট থাকবে না বলতে কি বলছে, আপনি প্রতিদিনই কাজ করবেন, যা যা শিখেছি এই পর্যন্ত আপনি আপনার মতো করে প্রোডাকশন করতে থাকেন। এটা তো আর হোমওয়ার্ক নেই, স্কুল না যে আপনাকে আজকে কাজ দিলাম কালকে দেবেন। আপনি আপনার কন্টিনিউয়াস প্রোডাকশন করতেই থাকেন, আপনি নতুন নতুন জিনিস তৈরি করেন এবং সেখানে প্রবলেমগুলো কী আছে সেটা আমরা কারেকশন করব। ঠিক আছে? হোমওয়ার্কের তো বাচ্চা নয় যে আপনাদের হোমওয়ার্ক দেবো। আপনারা নতুন নতুন কাজ করেন, আমাদের সাবমিট করেন, আমরা ডিসকাস করি, প্রবলেমগুলো সলভ করি, তাহলেই তো কাজের মান ভালো হবে, তাই না? ওকে, তো ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।